আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধের আলোচনায়। ৫০ বছর পূর্বে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের সাথে আছি আমি অবসরপ্রাপ্ত মেজর সিদ্দিক। আমি লন্ডন থেকে বলছি। এই মুহূর্তে বাংলাদেশ থেকে যোগদান করেছেন যিনি ৫০ বছর আগে ক্যাপ্টেন হিসেবে অসাধারণ সাহসিকতার সহিত তিনি যুদ্ধ করেছেন রণাঙ্গনে সারা বাংলার হাটে মাঠে। তিনি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরেকজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে পেয়েছি কানাডা থেকে। তিনি গত ২০ বছর মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন। তিনি অবসরপ্রাপ্ত মেজর এস এম সাইদুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ফাইনাল অফেন্সিভ নিয়ে কথা বলবো। মুক্তিযুদ্ধের ৩টি ধাপে যুদ্ধ হয় মৌলিকভাবে। একটি ছিল গেরিলা যুদ্ধ, তারপরে কনভেনশনাল ওয়ার বা প্রথাগত যুদ্ধ, এবং যে চূড়ান্ত পর্বটি সেটিকে বলা হয়েছিল ফাইনাল অফেন্সিভ। অপারেশন জ্যাকপট 4 কোড নেমে এই ফাইনাল অফেন্সিভ বাংলাদেশে সেই নভেম্বরের ২১ তারিখ থেকে ডিসেম্বরের ১৬ তারিখ যে সেই যুদ্ধ শেষ হয়। এই ফাইনাল অফেন্সিভে জেড ফোর্সের অধীনে ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমেদ তার অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তিনি লং মার্চ নিয়ে কথা বলবেন। তার আগে আমরা জানতে চাচ্ছি এই মুক্তিযুদ্ধের ওভারঅল কনসেপ্ট, বিশেষ করে ফাইনাল অফেন্সিভের যে চিত্রটি, সেটি মেজর সাইদুল কিভাবে দেখছেন সেটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিন। মেজর সাইদ। ধন্যবাদ সিদ্দিক। আমি আমার মনে হয় সরাসরি চূড়ান্ত যুদ্ধে চলে যাই। চূড়ান্ত যুদ্ধ মানে আমরা ২১শে নভেম্বর যে সম্মিলিতভাবে যুদ্ধ শুরু হয়, আমি তখন থেকে বলবো। তখন পাকিস্তান সেনাবাহিনীর যে অবস্থান ছিল সেটি আমি প্রথমে দেখাবো। পাকিস্তান সেনাবাহিনী মূলত এই যে পদ্মা, মেঘনা আর যমুনা, এই ৩টা নদীর মাঝখানের জায়গাটাকে ঢাকা বাউল হিসেবে কল্পনা করেছিল এবং মনে করেছিল এটি তাদের প্রধান প্রতিরক্ষা। এটাকে রক্ষা করার জন্য তারা সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্ট্রং পয়েন্ট তৈরি করেছিল। তাদের উদ্দেশ্য ছিল এই স্ট্রং পয়েন্টে মুক্তিবাহিনী যদি যুদ্ধ করে, হয় স্ট্রং পয়েন্ট দিয়ে তাদেরকে আসতে হবে, অথবা স্ট্রং পয়েন্ট এড়িয়ে আসতে হবে। সেখানে মুক্তিবাহিনীর শক্তি ক্ষয় হবে, সময় বেশি লাগবে ইত্যাদি। তো আমি এখন দেখাবো যে পাকিস্তান সেনাবাহিনীর তখন 5টি ডিভিশন কোথায় ছিল। একটি ডিভিশন, সেটা হচ্ছে 36 অ্যাডহক ডিভিশন। এটা ছিল ঢাকাকে রক্ষা করার জন্য জামালপুর বা ময়মনসিংহে তাদের অবস্থান ছিল। আরেকটি অ্যাডহক ডিভিশন 39 অ্যাডহক ডিভিশনের অবস্থান ছিল চাঁদপুরে। 9 ডিভিশনের অবস্থান ছিল হচ্ছে যশোরে। 16 ডিভিশনের অবস্থান ছিল বগুড়ায়, আর 14 ডিভিশনের অবস্থান ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। এই ডিভিশনগুলোকে, মানে এই প্রতিরক্ষাগুলোকে পরাস্ত করার জন্য ভারত চিন্তা করেছিল যে সম্মিলিত বাহিনী নিয়ে মুক্তি বাহিনীর সাথে তারা 4 দিক থেকে আক্রমণ করবে। সেই 4 দিকের মধ্যে পশ্চিম দিক থেকে এটি দুই কোরে মাত্র 2টি ডিভিশন ছিল। এই ডিভিশন দিয়ে তারা যশোর বা বয়রা, চৌগাছা এই দিক দিয়ে আক্রমণ করবে। 33 কোর ছিল নর্থ থেকে, মানে উত্তর থেকে আক্রমণ করার জন্য। এদের সাথে 3টি ডিভিশন ছিল, তারা হচ্ছে গাইবান্ধা, হিলি এই অঞ্চল দিয়ে বগুড়া পর্যন্ত আসার কথা। এরপরে আরেকটি মূল আক্রমণ হচ্ছে, সবচেয়ে বড় আক্রমণ যেটা, সেটা হচ্ছে 4 কোর হচ্ছে 4র্থ কোর ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া এই দিক দিয়ে। তাদের 3টি ডিভিশন ছিল এবং তাদের আক্রমণ করার কথা এই দিক থেকে। এর বাদে তারা আরেকটি আক্রমণের কথা চিন্তা করেছিল। বস্তুত সেই আক্রমণটি সফল হয়, সেটি হচ্ছে সবচেয়ে সফল হয়, সেটি হচ্ছে 101 কমিউনিকেশন জন্য, যাদের উত্তর দিক থেকে জামালপুর, কামালপুর দিয়ে আসার কথা। এবং এদের জন্য, এদের সহজ করে দেওয়ার জন্য আমাদের মধুপুর এলাকায় একটি হেলি ড্রপিং করা হয়, একটি প্যারা ব্যাটালিয়নের।
সেই হেলি ড্রপিং এ করার পরে তাদের সাথে লিঙ্ক আপ করে এই কামালপুর জামালপুর থেকে 95 মাউন্টেন ব্রিগেড গ্রুপ। এই হচ্ছে আমার যুদ্ধের চূড়ান্ত যুদ্ধের ধন্যবাদ মেজর সাইদুল। চূড়ান্ত যে আক্রমণ বা ফাইনাল অফেন্সিভে প্রিয় দর্শক বৃন্দ, বাংলাদেশের 1,43,000 মুক্তিযোদ্ধা এবং ভারতের 4টি কোর বা ডিভিশন কনসেপ্টে 8টি ডিভিশন বা +8 ডিভিশন চারদিক থেকে আক্রমণ শুরু করেছিল। এবং সেই ফাইনাল অফেন্সিভে যিনি যোগদান করেছিলেন জেড ফোর্সের একজন ক্যাপ্টেন হিসেবে, একজন সাহসী ক্যাপ্টেন হিসেবে, তার অভিজ্ঞতায় সবচেয়ে অসাধারণ একটি লং মার্চ তারা করেছিলেন এবং জেড ফোর্স সেই লং মার্চটি করে সিলেট এলাকায়। সেই ব্যাপারে আজকে এই ফাইনাল অফেন্সিভ এবং জেড ফোর্সের লং মার্চ নিয়ে আমরা শুনবো মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে। স্যার, আর দেরি না করে আপনাকে শুনতে চাই, দর্শক আপনাকে শুনতে চাই। ধন্যবাদ মেজর সিদ্দিক। আপনি মুক্তিযুদ্ধকে জনগণের কাছে আরো কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য যে কার্যক্রম শুরু করেছেন সেটি অত্যন্ত প্রশংসার দাবিদার। জনগণ এ সম্পর্কে আরো অনেক কথা শুনতে চায়। সবসময় হয়তো বিশেষ করে চূড়ান্ত অফেন্সিভ বা সশস্ত্র সংগ্রামের পর্বটি জনগণের কাছে এখনো অনেকটা অজানাই রয়ে গিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই মেজর সাইদুল ইসলামকে, যিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক গবেষণা করছেন এবং অনেক গুরুত্বপূর্ণ সামরিক বিষয়ের উপরে বা যুদ্ধকালীন সময়ের ঘটনার প্রতি তিনি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি একজন চমৎকার লেখক, আমি তার একজন ভক্ত পাঠক। তো আমি আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের ধন। এই যুদ্ধ ছিল জনতার যুদ্ধ। 5টি ব্যাটালিয়ন 1971 সালে মার্চ মাসে আমরা যশোর, জয়দেবপুর, ব্রাহ্মণবাড়িয়া, সৈয়দপুর এবং চট্টগ্রামে বিদ্রোহ করি। এই বিদ্রোহের ফলে মুক্তিযুদ্ধের সূচনা হয়। আমরাই মুক্তিবাহিনী গড়ে তুলি এবং আমাদের এই তৎকালীন সামরিক বাহিনীর সদস্যের সাথে যোগ দেয় ইপিআর এবং বহু ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে এসে দেশমাতৃকাকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধে এসে সামিল হয়। তাদের মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা যুদ্ধে নিয়োজিত করেছি এবং এই স্বল্প সময় ট্রেনিং পেয়ে এই ছাত্র যুবকের দল রণক্ষেত্রে যে সাহস দেখিয়েছে সেটি নিয়ে বাঙালি জাতি যুগ যুগ ধরে গর্ব করবে। আপনি লং মার্চের কথা বলেছেন। এটি সর্বজন বিদিত যে পাক ভারতের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে, কিন্তু প্রকৃতপক্ষে ভারতীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয় 21শে নভেম্বর তারিখে, 1971-এর 21শে নভেম্বর। এ সময় আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গল জেড ফোর্সের অন্তর্ভুক্ত ছিল। জেড ফোর্সে ছিল 3টি ব্যাটালিয়ন, প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল। এর কমান্ডার ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, মুক্তিযুদ্ধকালে মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল, পরবর্তীকালে সেনাপ্রধান এবং দেশের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 21শে নভেম্বর তারিখে মিত্রবাহিনী এবং আমরা প্রথম ইস্ট বেঙ্গল একসাথেই সুরমা নদী ক্রস করি। মিত্রবাহিনীর টার্গেট ছিল জকিগঞ্জের 8 গ্রাম নামে একটি সুরক্ষিত একটি স্ট্রং পয়েন্ট। সেখানে পাক বাহিনীর শক্ত ঘাঁটিতে আক্রমণ চালায় 4-5 গুর্খা ব্যাটালিয়ন। অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করেও অপরিসীম বীরত্ব প্রদর্শন করে গুর্খা রেজিমেন্ট সেই 8 গ্রাম দখল করে। তার পাশাপাশি একটি অংশে পরের দিন 4 গ্রাম নামক একটি পাকিস্তানি পজিশনে, যেখানে থল প্যারামিলিটারি ফোর্স রক্ষণভাগে ছিল, সেখানে আমি ব্রাভো কোম্পানি নিয়ে আক্রমণ করে সেটিকেও শত্রুমুক্ত করি। তারপর 8 গ্রামের যুদ্ধের পর পাকিস্তানিরা সিলেটের দিকে পশ্চাদপসরণ শুরু করে। আমরাও তাদেরকে চেস করে ধীরে ধীরে সামরিক কায়দায় এগুতে থাকি সিলেটের দিকে। আমাদের পরবর্তী 28শে নভেম্বর তারিখে আমরা জকিগঞ্জের গৌরীপুর নামে একটি স্থানে রক্ষণব্যূহ গড়ি প্রথম ইস্ট বেঙ্গল। এখানে আমাদের সাথে ছিলেন আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান
যিনি এ সময় লেফটেন্যান্ট কর্নেল পদে, মাসখানেক আগেই তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে প্রমোশন পেয়েছেন। তো কর্নেল জিয়ার নেতৃত্বে গৌরীপুরে আমরা টেম্পোরারি রক্ষণব্যূহ স্থাপন করি 28শে নভেম্বর তারিখে। খুব সকালে পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায় দুটি কোম্পানি নিয়ে। এই আক্রমণে তাদের প্রায় 50 জন নিহত হয় আমাদের হাতে। আমরাই তাদেরকে কবরস্থ করি এবং 26 জন পাঞ্জাবি সৈনিক আমাদের হাতে জীবিত অবস্থায় বন্দী হয়। এই যুদ্ধে আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়। আমাদের বীর আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরোত্তম এই যুদ্ধে শহীদ হন। এই গৌরীপুরে যুদ্ধের পর পাক বাহিনীর মনোবল একেবারেই ভেঙে পড়ে। 31 পাঞ্জাব রেজিমেন্ট এখানে প্রায় ধ্বংস হয়ে যায়। তারা সিলেটের দিকে পশ্চাদপসরণ করতে থাকে, আমরাও সামনের দিকে এগুতে থাকি। এর 3-4 দিন পরেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কানাইঘাটকে আমরা শত্রুমুক্ত করি এবং কানাইঘাটে যুদ্ধ জয়ের পরেই সেখান থেকে আমাদের এই প্রথম ইস্ট বেঙ্গলে জয়েন করে একজন সদ্য কমিশন প্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট জহির। তিনি 150 জন সৈনিক নিয়ে আমাদের সাথে যুক্ত হন। এখানে আরো আমাদের সাথে যোগ দেন অষ্টম ইস্ট বেঙ্গলের ইকো কোম্পানি, যেটি ছাত্রদের নিয়ে গঠিত ছিল। সেই ইকো কোম্পানির কমান্ডার তৎকালীন ক্যাডেট, যিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন, দুঃসাহসী যুবক ক্যাডেট মুদাসসির হোসেন খান, পরবর্তীকালে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। মুদাসসির এবং জহিরের এই 300 সৈনিক এবং আমরা 800 সৈনিক, এই 1100 সৈনিক নিয়ে আমরা সিলেটের পথে এগুতে থাকি। আমাদেরকে বলা হয় যে সিলেটে তার 2-1 দিন পরেই সিলেটের কাছাকাছি কোনো একটি স্থানে 55 গুর্খা ব্যাটালিয়ন নামে একটি মিত্রবাহিনীর একটি ব্যাটালিয়নকে হেলিকপ্টারে ড্রপ করা হবে। আমরা প্রথমে ইস্ট বেঙ্গল আমরা গিয়ে তাদের সাথে লিঙ্ক আপ করব, এই টাস্ক দেওয়া হয় এবং আমরা নিজে থেকেই সিলেটের দিকে এগোবার একটা পরিকল্পনা করি। আপনারা যারা ইতিহাসবিদ, যারা রাজনীতি মনস্ক, যারা যারা দেশ, সমাজ, সমাজতন্ত্র ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা নিশ্চয়ই জেনেছেন যে চীনের মহান নেতা মাও সেতুং একটি লং মার্চ করেছিল। এই বাংলাদেশেও মুক্তিযুদ্ধকালে একটি লং মার্চ হয়েছিল, যেটির কথা এখনো অনেকের কাছে হয়তো অজানা। এই লং মার্চের নেতৃত্ব দিয়েছে প্রথম ইস্ট বেঙ্গল এবং এর নেতা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। আমরা স্থির করলাম যে সিলেটে যখন যেতেই হবে, আমরা তখন যুদ্ধ চলছে এই চুরখাই থেকে সিলেট পর্যন্ত ব্যাপ্ত সড়কে বিভিন্ন জায়গায়, যেমন খাদিমনগর এবং দরবস, এই দুটি জায়গায় পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। আমাদেরকে এই যুদ্ধের মধ্যে দিয়েই সবার দৃষ্টি এড়িয়ে সিলেটে যেতে হবে আমাদের এই 1100 সৈনিকের বিরাট বহর নিয়ে। আমরা স্থির করলাম যে আমরা অপরিচিত পথ, আনকনভেনশনাল পথ বেছে নেব এবং যেহেতু খাদ্যদ্রব্য রসদ আমাদেরকে সরবরাহ করা সম্ভব হবে না, তো আমরা আমাদের খাবার দাবার এবং অ্যামুনিশন পিঠে ক্যারি করব। আমরা আমাদের পিঠের হ্যাভারসেকে 3 দিনের শুকনা খাবার, চিড়াগুড় ইত্যাদি এবং অ্যামুনিশন, গোলা বারুদ আমাদের পিঠে নিয়ে নিলাম এবং আমরা 1100 সৈনিক ধীরে ধীরে সিলেটের পথে অগ্রসর হলাম। এই যে একটি লং মার্চ, এটি মুক্তিযুদ্ধের সময় তো বটেও আমাদের জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। আমরা পথ বেড়ে নিলাম, হাওরের মধ্যে দিয়ে এগোবো, কাদা কর্দমাক্ত এবং কোমর পর্যন্ত কাদার মধ্যে দিয়ে আমরা হাওরের মধ্যে দিয়ে সিলেটের দিকে এগুতে থাকলাম। এই 1100 সৈনিক এর বিরাট বাহিনী, আমাদের পিঠেই আমাদের খাবার দাবার এবং অ্যামুনিশন। এই 1100 সৈনিক সিঙ্গেল ফাইলে লম্বা হয়ে যখন চলে, বহু দূর থেকে দেখা যায়, আকাশ পথে তো সহজেই দেখা যায়। এই জন্য আমরা স্থির করলাম যে আমরা সারা রাত হাঁটবো, দিনের বেলা জঙ্গলে লুকিয়ে থাকবো। এইভাবে আমরা ধীরে ধীরে এগুতে থাকলাম। 10ই ডিসেম্বর তারিখে আমরা দরবস সিলেট এই একটা পাকা সড়ক, সেটি অতিক্রম করে একটা চা বাগানের মধ্যে প্রবেশ করলাম। ধীরে ধীরে এগোতে থাকলাম। এই সময় একটা স্মরণীয় ঘটনা, যে যেহেতু আমরা দিনের বেলা রেস্ট করতাম, সারা রাত চলতাম, তো দিনের বেলা জঙ্গলের মধ্যে গাছের নিচে যে কর্নেল জিয়াউর রহমানের একটা ম্যাপ কেস ছিল, সেটা তার একটা পলিথিনের কভার ছিল, সেটি বিছিয়ে সেটি গাছের নিচে বিছানো হতো। সেই ম্যাপ কেসের উপরে কর্নেল জিয়া
ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা দিনের বেলা ঘুমাতাম সেখানে। এই ঘুমন্ত অবস্থায় ডাইনে বামে তাকিয়ে কখনো চিন্তা করে নাই যে আমার পাশে ঘুমন্ত ব্যক্তিটি 4 বছর পর বাংলাদেশের শক্তিধর রাষ্ট্রপতি হবেন এবং জনগণের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন করবেন। যাই হোক, আমাদের লং মার্চ চলছে এবং 3 দিন চলার পর আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল। চা বাগানের মধ্যে দিয়ে যখন যাই, আমাদের সাথে একজন ভারতীয় আর্টিলারি অফিসার ছিলেন, মেজর রাও। তার সাথে একটা বেতার যন্ত্র ছিল, যেটা দিয়ে আমরা মিত্র বাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করতাম। চা বাগানের মধ্যে সেই বেতার সেট কাজ করছিল না, সুতরাং আমরা বাইরের জগৎ থেকে, মিত্র বাহিনী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিলাম। আবার দিনের বেলা চলি, রাত্রবেলা চলি, দিনের বেলা শুয়ে থাকি। মাঝে মাঝে মনে পড়ে যে কর্নেল জিয়া মাঝে মাঝে স্বগতোক্তি করতেন, আমাকেও জিজ্ঞাসা করেছেন, এই যে আমরা যুদ্ধ করছি, এই পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, ভারতীয়রা আবার জেকে বসবে না তো? আমি এবং অলি বলতাম যে না স্যার, এত বড় মুক্তিযুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছে, 7 কোটি মানুষের দেশ, আমাদেরকে কে দখল করবে? আর বাঙালিরা কি সাহস দেখাচ্ছে এই যুদ্ধে, কেউ চিন্তাও করবে না এরকম। তখন তিনি কিছুটা আশ্বস্ত হতেন। আবার সন্ধ্যা হলো, আবার আমরা চলা শুরু করলাম সেই লং মার্চে। 3 দিন পর আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল। 4র্থ দিনে আমরা অভুক্ত ছিলাম, কোনো পানিও ছিল না। পথের মধ্যে একটা গরু পাওয়া গেল একটা ক্যাটল ফার্মের কাছে। গরুটিকে গুলি করে মেরে তার চামড়া ছিলে ফেলে গরম পানিতে কোনো রকমে সিদ্ধ করে সেটি আমরা খেয়ে নিলাম। জীবনে অনেক বড় বড় 5 স্টার হোটেলে ছিলাম, 5 স্টার হোটেলে খাওয়া খেয়েছি, কিন্তু এই যে লবণ মরিচ ছাড়া এই যে গরুর মাংসের যে কি টেস্ট সেদিন পেয়েছি, সেটি এখনো আমার জিহ্বায় লেগে আছে। যাই হোক, এইভাবে 4র্থ দিন যাওয়ার পর 14 ডিসেম্বর তারিখে সকালে দেখা গেল যে চা বাগান হালকা হয়ে এসেছে এবং দূরে সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আমরা বুঝে গেলাম যে সিলেটে এসে পড়েছি, কিন্তু অচেনা জায়গা, চিনি না কোন জায়গায়, সিলেটে কোন প্রান্তে আমরা আছি। আমরা একটা টিলার উপরে উঠে সামনে বিল্ডিং এর অপোজিট সাইডে আমরা ট্রেঞ্চ খোঁড়া শুরু করলাম। সকাল হওয়ার পর এই বিল্ডিং থেকে পাক বাহিনী বেরিয়ে আসলো, তারা রোদ পোহাচ্ছে, আমাদের দিকে তাকিয়ে থেকে চিৎকার করে আমাদের পরিচয় জানতে চেষ্টা করে। পাঞ্জাবি ভাষায় জিজ্ঞেস করে, কি গালা প্রা, কি করছো এসে, এতে কি করা? আমরা তো জানি তারা কারা, কোনো জবাব দেয় না, দ্রুত ট্রেঞ্চ খোদার কাজে মনোনিবেশ করছে। কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে বুঝে গেল যে এটি তো মুক্তি বাহিনী। আমাদের ট্রেঞ্চ তখন হাঁটু পর্যন্ত খোঁড়া হয়নি, অপ্রস্তুত আমাদের ডিফেন্স। এই সময় তারা সংগঠিত হয়ে আমাদের উপর কয়েকটি আক্রমণ চালালো। যেহেতু আমরা পুরোপুরি ডিফেন্স নিতে পারিনি, এই আক্রমণে আমার 2টি মেশিন গান ডিটাচমেন্টের কমান্ডার নুরুন নবী এবং বাচ্চু মিয়া শহীদ হলেন। আমাদের প্রায় 21 জনের ক্যাজুয়ালিটি হলো। শত্রুর 40-50 জন আমাদের সামনেই নিহত হলো। আমরা উঁচু জায়গায় সুবিধাজনক অবস্থানে ছিলাম, তারাও টিলার উপরে, আমরাও টিলার উপরে। তারা নিচে এসে আমাদের উপর আক্রমণ চালিয়েছে। এইভাবে 14 ডিসেম্বর সারাদিন ব্যাপী যুদ্ধ হলো। বিকালের দিকে ভারতীয় মেজর আমাকে বলল যে তার বেতার সংযোগ আবার পুনঃস্থাপিত হয়েছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে কামানের গোলা ফেলতে হবে কিনা শত্রুর উপরে। আমি বললাম যে শত্রুর সাথে আমরা হাতাহাতি যুদ্ধে লিপ্ত, এ সময় কামানের গোলা ফেললে আমাদের উপর পড়তে পারে, আপনি এয়ারক্রাফটের কোনো রকেট হামলা করা যায় কিনা দেখতে পারেন। আধা ঘন্টা পরে 2টি ভারতীয় জেট বিমান এসে এই শত্রুর যে বাংকার গুলোকে ধ্বংস করে গেল এবং পাকিস্তানিদের যে শোরগোল, যে তাদের মধ্যে যা কিছু উৎসাহ ছিল সবকিছু একেবারেই নিভে গেল। তারা বুঝে গেল যে যুদ্ধে তারা পরাজিত এবং তারা আত্মসমর্পণ করার জন্য তারা প্রস্তুতি নিল। পরের দিন তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে। এইভাবে যে লং মার্চটি কানাইঘাট থেকে শুরু করেছিলাম, এই যে কাদা, হাওর, চা বাগান পেরিয়ে অভুক্ত অবস্থায় এবং বিভিন্ন জায়গায় পথে পথে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ এড়িয়ে আমরা সিলেটের দিকে এগিয়ে যাচ্ছি, এটি আমাদের জন্য এক স্মরণীয় ঘটনা। এবং সিলেটে মিত্রবাহিনীরও আগে, সবার আগে আমরা প্রবেশ করেছি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। এই যুদ্ধে আমাদেরও হতাহত হয়েছে, তাদেরও হতাহত হয়েছে। এই 9 মাসের যুদ্ধে প্রথম ইস্ট বেঙ্গলে আমরা 3 জন অফিসার হারিয়েছি, লেফটেন্যান্ট আনোয়ার, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন মাহবুবুর রহমান। এবং আমরা মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার যেমন পেয়েছি, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, তেমনি আমাদের শহীদের সংখ্যাও সর্বাধিক। তবে এই 9 মাসের যুদ্ধে একটি স্মরণীয় ঘটনা,
এই যে আমাদের চূড়ান্ত অফেন্সিভের সময় এই যে লং মার্চ, শত্রুর যুদ্ধ এড়িয়ে ফাইনাল যে শহরের মধ্যে আমরা শত্রুর মোকাবেলা করেছি, যখন যুদ্ধ চলছে খাদিমনগরে, সিলেট থেকে 8 মাইল বাইরে, সিলেট শহরে প্রথম প্রবেশ করে সিলেট দখল করার গৌরব জেড ফোর্স অর্জন করেছে। এটি আমার জন্য এক সুখকর বিরল অভিজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এইটা এই মন্ত্র যে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম। মেজর সাইদুল, আপনার প্রশ্ন। স্যার ওই যে আমার প্রশ্ন তো খুবই ছোট প্রশ্ন, সহজ প্রশ্ন। আপনার ওই সৈনিক জীবন গৌরবের 71 এবং রক্তাক্ত 75 আপনার শেষ বই, এই বইয়ে আপনি একজন মহিউদ্দিনের কথা লিখেছেন স্যার, যে মহিউদ্দিন লম্বায় ছোট, আপনি তাকে নিতে চাচ্ছিলেন না এই উচ্চতার কারণে, এবং সে বলল যে আমাকে একটা গ্রেনেড দিলেও আমি যুদ্ধ করে আসবো, আর এরকম। এই সব সাহসী যোদ্ধারা, এইসব সাহসী যুবকরাই তো আসলে মুক্তিযুদ্ধের মূল মানে চালিকা শক্তি বলেন, নিয়ামক বলেন, সব। মহিউদ্দিন মারা যায় সম্ভবত এই এমসি কলেজের এইখানেই স্যার, এটা একটু যদি বলতেন। আমি 30শে মার্চ তারিখে 71 সালে 30শে মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে। আমার সাথে 200 সৈনিক বিদ্রোহ করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছিল 8 ঘন্টা যুদ্ধের পর। ক্যান্টনমেন্টের মধ্যেই 8 ঘন্টা যুদ্ধ হয়েছিল। বের হয়ে আসার পর আমি বেনাপোল অঞ্চলে ডিফেন্স নেই এবং পুরো এপ্রিল মাস বেনাপোলেই যুদ্ধ করি শত্রুর সাথে। এটি ছিল অসম যুদ্ধ, তাদের আর্টিলারি ছিল, এয়ারক্রাফট ছিল, আমার রাইফেল আর এলএমজি ছাড়া কিছুই ছিল না। এই সময় জেনারেল ওসমানী আমাকে একদিন বললেন, কর্নেল ওসমানী প্রধান সেনাপতি বললেন যে প্রথম ইস্ট বেঙ্গলকে 600 সৈনিক রিক্রুট করে একটি নিয়মিত যত দেশপ্রেমিক যুবক, সাহসী যুবক, তারা ঘর বাড়ি ছেড়ে এসে মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন ইউথ ক্যাম্পে এসে হাজির হয়েছিল। যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে যেসব ইউথ ক্যাম্প ছিল সেখান থেকে আমি 3 দিনের মধ্যে 600 তরুণ সৈনিককে রিক্রুট করি। তো কোনো ক্যাম্পে যখন যেতাম তখন শত শত সৈনিক লাইন দিয়ে দাঁড়িয়ে যেত, তারা মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করবে বলে তাদের একটা বাছাই করা হতো সেখানে। আমাকে কর্নেল ওসমানী বলেছেন যে 5 ফিট 6 ইঞ্চি যেন হয় লম্বা, না হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নিয়মিত সৈনিককে একটু শারীরিকভাবে শক্ত সমর্থ লম্বা হতে হবে। তো বাঙালি আর এত লম্বা পাই করি, শতকরা 80 জনই বাদ হয়ে যায়, 20 জন কোন রকম এটিকে। একটি ক্যাম্পে একটি ছেলে বলল, তার দেখেন হয়তো ক্লাস 9 বা 10-এ পড়ে তখন, সে আমাকে বলে যে ক্যাপ্টেন সাহেব, এটা তো মুক্তিযুদ্ধ, সামরিক বাহিনী, যে এটা তো পেশাগত বাহিনী না, এখানে হাইট দিয়ে কেন আপনি লোক বাঁচেন? আপনি আমাদেরকে একটা করে গ্রেনেড দেন, শত্রুর বাংকার দেখিয়ে দেন, যে গিয়ে শত্রুর বাংকারে গ্রেনেড নিক্ষেপ করে আসতে পারবে, শত্রুকে হত্যা করতে পারবে, তাকে আপনার বাহিনীতে নেন। তার কথার অনেক যুক্তি। আমি তাকে নিতে চাই না, সে একটু শর্ট হাইটের ছিল, সে আমার জিপের সামনে শুয়ে পড়ে, আমার জিপকে সে অতিক্রম করতে দিবে না। তার জেদ দেখে এবং তার আন্তরিকতা দেখে, তার দেশপ্রেম দেখে মুগ্ধ হয়ে তাকে আমি প্রথম ইস্ট বেঙ্গলে ভর্তি করি। 9 মাসের যুদ্ধ সে পুরোপুরি করে গিয়েছে, কিন্তু যুদ্ধের শেষ হওয়ার একদিন আগে 14 ডিসেম্বর তারিখে সিলেটের সেই ভয়াবহ যুদ্ধে, এমসি কলেজে সেই ভয়াবহ যুদ্ধে এই মহিউদ্দিন নামের ছেলেটি, সে যশোরে এক বন্দুক বিক্রেতার ছেলে, সে এই শেষ যুদ্ধে সে শহীদ হয়। তার চোখের দৃষ্টি এখনো আমার সামনে ভাসে। ছোটখাটো গড়নের অত্যন্ত হাসি খুশি ছিল। আমরা তেলঢালা ক্যাম্পে যখন ছিল, সে নিজে ক্যাম্পকে মাতিয়ে রাখতো, অত্যন্ত প্রাণবন্ত একটি ছেলে। এইভাবে বহু তরুণ যুবক বাংলাদেশের নিভৃত অঞ্চলে শত্রুর সাথে যুদ্ধ করে শহীদ স্যার হয়েছে, কামালপুর, তাদের স্যার কবরও হয়তো অনেকে জানে না। স্যার কামালপুর যুদ্ধে আপনি নেতৃত্ব দিয়েছেন 30শে জুলাই। সেটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম একটি ব্যাটালিয়ন অ্যাটাক, অর্থাৎ ব্যাটালিয়ন সাইজ এটাকে আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি ভ্যানগার্ড কোম্পানি কমান্ডার হিসেবে আপনি যখন শত্রুর মুখোমুখি, অর্থাৎ সেই ভোরে ক্যাপ্টেন সালাউদ্দিন আপনার সহযোদ্ধা তিনি নিহত হন এবং আপনিও সেদিন আহত হন। এই যে লাস্ট মুভমেন্টের যে একটা কঠিন যুদ্ধ, প্রাণপণ বাজি রেখে আপনি যে যুদ্ধ করছিলেন, সেটি আপনি সংক্ষেপে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। কামালপুর বর্ডার আউটপোস্ট হলো জামালপুর জেলার সর্ব উত্তরে অবস্থিত একটি শত্রু ঘাঁটি। সেখানে তারা নিজেদের বালুচ রেজিমেন্টের একটি কোম্পানি প্লাস সেখানে ডিফেন্সে ছিল। তারা চতুর্দিকে মাইন ফিল্ড বিছিয়ে রেখেছে,
গাছগাছালি কেটে তাদের ফিল্ড অফ ফায়ার ক্লিয়ার রেখেছে, এবং তাদের যে বাংকার গুলা ছিল কংক্রিটের বাংকার, সেখানে ফিল্ড গানের গোলাও কোনো ক্ষতি করতে পারে না, মোটরের গোলার তো প্রশ্নই আসে না। এই ধরনের একটি শক্ত ঘাঁটিতে আমরা মাত্র 2টি কোম্পানি নিয়ে আক্রমণ করেছি। এই ঘাঁটিটি পরে আমরা এই 2 কোম্পানি যখন 31শে জুলাই তারিখে যখন আক্রমণ করি, আমাদের কোনো ফায়ার সাপোর্ট ছিল না। আমাদের বলা হয়েছিল যে শত্রুর কামানের গোলা দিয়ে আমাদেরকে সমর্থন দেওয়া হবে, শত্রুর উপরে কামানের গোলা নিক্ষেপ করা হবে, কিন্তু আমরা যখন এফইউপি থেকে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ি, কোনো আমাদের পক্ষের কোনো কামানের গোলা দেখতে পাইনি। শত্রু পুরোপুরি ভাবে তাদের কামান এবং 81 মিলিমিটার মর্টারের গোলা আমাদের উপর নিক্ষেপ করেছে। এই আক্রমণে আমাদের অনেক ক্যাজুয়ালিটি হয়, প্রায় 66 জন, 30 জন শহীদ এবং 31 জন শহীদ হয়, আর এবং টোটাল 96 ক্যাজুয়ালিটি স্যার। ক্যাজুয়ালিটি হয়। এই যুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছি আমরা, শতকরা 80 জনের ছিল তরুণ ছাত্র, যারা মাত্র 1.5 মাসে ট্রেনিং পেয়েছে। 1.5 মাস আগে তারা রাইফেল টাচ করেও দেখেনি। এই স্বল্প শিক্ষিত সৈনিকেরা একটা প্রথাগত আক্রমণে, যেটি আর্টিলারি সাপোর্ট ছাড়া, কামানের সাপোর্ট ছাড়া অংশগ্রহণ করেছে, এটিতে আমাদের জয়ের সম্ভাবনা মোটেই ছিল না। পরবর্তীকালে আমি ব্রিটেনের একটি স্টাফ কলেজে কোর্স করতে যাই। সেখানে যখন এই যুদ্ধের কথা আমি বর্ণনা করি, ব্রিটিশ অফিসাররা পিন প্রথম নীরবতার মধ্যে দিয়ে আমার কথা শুনতো এবং পরবর্তীতে কমেন্ট করেছে যে এই আক্রমণ কোনো পেশাদার বাহিনীর পক্ষে পরিচালনা করা সম্ভব নয়, একমাত্র দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত, সুইসাইড স্কোয়াডের পক্ষে এই ধরনের আক্রমণ পরিচালনা করা সম্ভব। এই আক্রমণে আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হন। অত্যন্ত বীর যোদ্ধা ছিলেন, বাঙালিদের অত্যন্ত এই ধরনের বীর হয়তো শতবর্ষে একজনই হয়তো জন্মায়। এই যুদ্ধে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে এই যে তরুণেরা, যুবকেরা দেশের জন্য জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত। এই ধরনের আক্রমণ কোনো পেশাদার বাহিনীর পক্ষে সম্ভব নয়, একমাত্র মুক্তি বাহিনী যারা জীবন উৎসর্গ করার জন্যই রণাঙ্গনে নেমেছে, তাদের পক্ষে এই ধরনের আক্রমণ করা সম্ভব। যে এই ঘাঁটিটি আমরা 2 কোম্পানি নিয়ে আক্রমণ করেছিলাম, এটি ভারতীয় বাহিনী একটি ব্যাটালিয়ন, অর্থাৎ আমাদের চেয়ে 3 গুণ বেশি সৈন্য নিয়ে, এবং বিমান বাহিনী বিমান আক্রমণের মাধ্যমে এই ঘাঁটিটি পরবর্তীকালে অনেক কষ্ট করে তারা দখল করেছিল। স্যার, আমরা ফাইনাল অফেন্সিভে আবার ফিরে যেতে চাই। ফাইনাল অফেন্সিভ শেষ হয় 16ই ডিসেম্বর, কিন্তু অত্যন্ত গর্বের বিষয়, জাতি জেনে গর্ববোধ করবে, নতুন জেনারেশন জানবে যে 14ই ডিসেম্বরে জেড ফোর্স, অর্থাৎ আপনার নেতৃত্বে এবং জেড ফোর্স কমান্ডার জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন 14ই ডিসেম্বরে আপনারা সিলেট বিজয় করেছিলেন। এখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন, সারা জাতির একটি প্রশ্ন, যে 16ই ডিসেম্বরে যে সারেন্ডার ইনস্ট্রুমেন্ট সেরিমনি হয়, ঢাকাতে যে সারেন্ডার হয়, পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর প্রধান এবং পাক বাহিনী প্রধান তারা সেই সেরিমনিতে সাইন করে। আশ্চর্যজনকভাবে জাতি প্রশ্ন হলো, এখানে জেনারেল ওসমানী নাই, কিংবা যিনি ছিলেন, একে খন্দকার সাহেব ছিলেন, তাকে একটি বসার ব্যবস্থা করা হয়নি, বা তিনি মুক্তি বাহিনীর পক্ষে সাইন করেননি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার? 16ই ডিসেম্বর আমরা সেই এমসি কলেজে যুদ্ধের পর সিলেট শহরে প্রবেশ করি এবং সার্কিট হাউসে অবস্থান নেই। বেলা 3:30টার দিকে আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী সিলেটে এলেন। আমি তাকে সার্কিট হাউসে গেটে রিসিভ করি এবং প্রথম জিজ্ঞাসা করি যে স্যার আপনি এখানে কেন? আজ তো আধ ঘন্টা পরেই তো পাকিস্তানিরা সারেন্ডার করবে, ঢাকার রেস্ট করছে। তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, বিষণ্ণ চেহারা তার, এবং বললেন যে এখানে আসতে পেরেছি এটাই তো ভাগ্য। আসার পথে এখানে আসছিলাম, পথে হেলিকপ্টারে পাকিস্তানিরা গুলি বর্ষণ করেছে, আমার সঙ্গেই কর্নেল রব আহত হয়েছেন, আমিও কোনো ক্রমে জানে বেঁচে গিয়েছি। তিনি আমার মূল প্রশ্নের উত্তর না দিয়ে আমাদের সাথে চা খেয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন। এই উপলক্ষে এই প্রশ্নের উত্তরে এটুকুই বলতে পারি যে এই 9 মাসের যুদ্ধে এটি ছিল বাঙালিদের যুদ্ধ, মুক্তিবাহিনীর যুদ্ধ। এই যুদ্ধে অবশ্যই বাংলাদেশের যে সারেন্ডার ইনস্ট্রুমেন্ট যেটি ছিল, সেখানে সই করেছেন জেনারেল অরোরা এবং জেনারেল নিয়াজি। এখানে অবশ্যই বাংলাদেশের একজন সেনাধ্যক্ষের সই করার প্রয়োজন ছিল। সেখানে গিয়ে জেনারেল ওসমানী যাতে সেখানে উপস্থিত না থাকতে পারেন, সেজন্য ভারতীয়রা ব্যবস্থা নিয়েছে, যার ফলে তিনি সেখানে যেতে পারেন নাই। সেখানে পাঠানো হয়েছে দ্বিতীয় প্রধান ব্যক্তি আমাদের গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার।
এই খন্দকার সাহেবকে সেখানে বসার একটা চেয়ারও দেওয়া হয়নি এবং তার এই ইনস্ট্রুমেন্টে তার কোনো সইও নেওয়া হয়নি। এটি আমি মনে করি ভারত সরকারের পক্ষে উচিত হয়নি, এটি যথাযথ হয়নি। এই যুদ্ধে মুক্তিবাহিনী অংশগ্রহণ করেছে 8 মাস 20 দিন, আর ভারত অংশগ্রহণ করেছে 10 দিন। সুতরাং আর এই যুদ্ধ স্বাধীন হয়েছে বাংলাদেশ, বাংলাদেশের এই তখনকার 7.5 কোটি জনগণের কোনো প্রতিনিধি থাকবে না, এটা অত্যন্ত বিসদৃশ্য মনে হয়েছে এবং আমরা ভারতীয়দের কাছ থেকে আরো উদারতা আশা করেছিলাম। এই ধরনের ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে অবশ্যই মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসাবে অন্তত পক্ষে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের সই নেওয়া উচিত ছিল, তাকে সম্মানের সাথে সেখানে বসতে দেওয়া উচিত ছিল। এটি না করে তারা নিজেদেরকে ছোট করেছে এবং এটি আমরাও সবসময় মনে রাখবো। স্যার, আমি এই পর্যায়ে একটু যেতে চাচ্ছি মেজর সাইদুল। প্রিয় দর্শক, মেজর সাইদুলের কাছে আমরা জানতে চাবো যে এই সারেন্ডার ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আপনার অভিমত। মেজর সাইদুল। স্যার যেমন বললেন আমিও তো সেরকমই আশা করি, বা বাংলাদেশি হিসাবে আমরা সবাই আশা করি যে একটা সারেন্ডার ইনস্ট্রুমেন্ট যেখানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে পাকিস্তান বাহিনী, সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধির অন্তত একটা সিগনেচার থাকা উচিত, তার পার্টিসিপেশন থাকা উচিত। তো আমার কেন যেন মনে হয় যে এইটা যৌথ বাহিনী গঠনের সময়ই ব্যাপারটা একটা মানে কৌশলে একটা ব্যবস্থা করা হয়েছে যাতে না থাকে। যেমন প্রথম দিকে যখন যুদ্ধ শুরু হয় ভারতীয় বাহিনী ছিল সহায়ক বাহিনী, যখন যৌথ বাহিনী গঠিত হয়, যৌথ বাহিনী গঠিত হওয়ার সময় সেই সহায়ক বাহিনীর স্ট্যাটাসটাকে পরিবর্তন করা হয়। পরিবর্তন করার কারণে বা যেই কারণেই হোক জেনারেল ওসমানী এবং অন্যান্য অনেকেই এটার পক্ষে ছিলেন না, যৌথ বাহিনী গঠনের সিদ্ধান্তটা ওইভাবে ছিল না, ওইভাবে ওনার পক্ষে ছিলেন না, উপস্থিত ছিলেন না। ওই সিগনেচার যখন করা হয় যৌথ বাহিনীর যে মেমোরেন্ডাম বা যে কাগজপত্র, ওইখানে সিগনেচার করেন হচ্ছেন কর্নেল গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার, এবং ওখানে নতুন একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়, সেটা বলা হয় যে যুদ্ধে যেখানে যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধের সময় সেই এলাকায় যিনি কমান্ডার হিসাবে চাকরিতে সিনিয়র থাকবেন তিনি তার কাছেই সারেন্ডার করা হবে বা তিনি হচ্ছেন অথরিটি হবে। তো এই যে বিষয়টা অন্তর্ভুক্ত করা হলো, আমার মনে হয় এইটি হচ্ছে আসল সমস্যা। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই যেসব জায়গায় যৌথ বাহিনী ছিল প্রত্যেক জায়গাতেই ইন্ডিয়ানরাই সিনিয়র ছিল, চাকরির দিক দিয়ে হোক জ্যেষ্ঠতায় হোক তারাই সিনিয়র ছিল। তো স্বাভাবিকভাবে তাদেরই এইখানে তাদের কাছেই সারেন্ডার করার কথা। কিন্তু এই বিষয়টি যদি যৌথ বাহিনীর যে কাগজপত্র সেখানে যদি এই ধরনের একটা অদ্ভুত ব্যাপার না থাকতো, ক্লজ যোগ করা না হতো, তাহলে আমার মনে হয় না যে এটা হতো এইভাবে মানে বাংলাদেশকে ধন্যবাদ স্যার। বাদ দিয়ে। ধন্যবাদ স্যার, আমরা সময়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। মেজর হাফিজ স্যার, আপনার কাছে এখন সর্বশেষ প্রশ্ন যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব করছি, আমরা গর্বিত। এটি আমাদের হাজার বছরের ইতিহাসের যে একটি ক্যানভাস, সেই ক্যানভাসে সবচেয়ে উজ্জ্বল একটি ঐতিহাসিক বিষয়। এই মুহূর্তে এই জাতির নতুন জেনারেশন বা জাতির উদ্দেশ্যে আপনার মেসেজ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। এই যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। আজ 50 বছর পর প্রশ্ন উঠতেই পারে যে এই লক্ষ্য সমূহের কতটুকু অর্জিত হয়েছে। আমার বলতে দ্বিধা নাই যে অনেকটাই অর্জিত হয়নি। প্রধান লক্ষ্য গণতন্ত্র নির্বাসনে গিয়েছে। আমরা যে ধরনের সমাজ ব্যবস্থা চাই, যেভাবে নিজের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রিত করতে চাই, যেভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ততটুকু হয়তো আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। তবুও হতাশ হওয়ার কিছুই নেই। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমি দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে অনেক সাহসী পদক্ষেপ নিতে পারে। আমারও দৃঢ় বিশ্বাস আমরা একটি দেশের স্বাধীনতা অর্জন করেছি জনগণের সহায়তা নিয়ে। আগামী দিনগুলোতে নিশ্চয়ই তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ বাস্তবায়িত করবে
এবং যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধ সুখী বাংলাদেশ আমরা নিশ্চয়ই অচিরে অর্জন করতে সক্ষম হব, এই দৃঢ় বিশ্বাস আমার রয়েছে। এবং আশা করি আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, বাংলাদেশের বর্তমান প্রজন্ম জীবনের বিনিময় হলেও এই স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি করবে। ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মেজর অবসরপ্রাপ্ত SM সাইদুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম মুক্তিযুদ্ধের অসাধারণ গল্প, ফাইনাল অফেন্সিভের গল্প, জেড ফোর্সের লং মার্চের গল্প। আমরা গর্বিত, আমরা এই জাতির সাধারণ মানুষ, নতুন জেনারেশন এই ইতিহাস জানবে। এখান থেকে আমাদের গর্বের ইতিহাস আমাদের বুকে লালন করব, আমরা সামনে এগিয়ে যাব। যে যেখানে আছেন এই মহামারীতে সাবধানে থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার।